চোখের ভেতর একটা লাল সুতো গজিয়েছে। ভাবছেন এটা সাধারণ কোনো ব্যাপার? লোকটাও শুরুতে তাই ভেবেছিল টেনে বের করে ফেললেই সব ঠিক হয়ে যাবে, অন্তত একটা চোখ দিয়ে তো দেখা যাবে। কিন্তু সে কি আর জানত এই লাল সুতো আসলে এক প্রাচীন ও ভয়ঙ্কর পুতুল জাদুর মরণ ফাঁদ। সুতোর অন্য প্রান্তে থাকা এক রহস্যময়ী নারী নিজের হাতের তালু কেটে সেই রক্ত মাখিয়ে দিচ্ছে একটা মাটির পুতুলের মুখে। লোকটা পালানোর চেষ্টা করতেই ঘরের দরজাগুলো সজোরে বন্ধ হয়ে যায়। এরপর সেই নারী যখন পুতুলের বাঁ হাতটা মট করে ভেঙে দিল, তখন লোকটা উল্টে ছিটকে পড়ল মেঝেতে। নিজের চোখের সামনেই দেখল তার হাড়ের জয়েন্টগুলো মটমট করে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। নারীটি থামল না, সে একই কৌশলে লোকটার পুরো শরীরটাকে একটা পাঁপড় ভাজার মতো দুমড়ে মুচড়ে ব্যাকাকার করে দিল। একের পর এক আঘাত আসতে শুরু করল। লোকটা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বুক শেলফের উপর আছড়ে পড়ল। তার মাথাটা ভোঁ ভোঁ করছিল যন্ত্রণায়। যখন নারীটির এই মরণ খেলা শেষ হলো, সে এক অদ্ভুত ভুতুড়ে সুর ভাজতে শুরু করল। আর অন্যদিকে লোকটা তখন অদ্ভুতভাবে নিজের হাত পা বাঁকিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মরার আগে হয়তো সে সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ সে আর পায়নি। ঘুটঘুটে অন্ধকার রাত, চোখে ঘুম নেই। মাঝরাতে যদি একটু রোমাঞ্চকর কিছু পেতে চান, তবে চলে আসুন আজকের এই ভিডিওতে। একটুও সময় নষ্ট না করে চলুন মূল কাহিনীতে ঢোকা যাক। এই যে ঘাড় মটকানো মৃত লোকটাকে দেখছেন, এ হলো VR গেম কোম্পানির ডিজাইনার আই। তাদের কোম্পানি একটা নতুন হরর গেম তৈরি করছে, যার পটভূমি নেওয়া হয়েছে তাইপেইয়ের জু পরিবারের এক রহস্যময় গণহত্যার ঘটনা থেকে। শোনা যায় জু নামের এক প্রফেসর তার পুরো পরিবারকে খুন করে নিজে আত্মহত্যা করেছিলেন। পচা গন্ধে টিকতে না পেরে অনেকদিন পর প্রতিবেশীরা তাদের মরদেহ উদ্ধার করে। আই তার সহকর্মী চাং গের সাথে সেই জু বাড়িতে যায় ঘরটার প্রতিটি কোণা স্ক্যান করার জন্য। চাং গে লোকটা বেশ সাহসী। ভূতের চেয়েও সে বেশি ভয় পায় গরিব হওয়াকে, কারণ আজকের কাজটা ঠিকঠাক শেষ করতে পারলেই সে মোটা অঙ্কের বোনাস পাবে। তবে আই একটু ভীতু স্বভাবের। তার মনে হচ্ছিল এই অভিশপ্ত বাড়িটা সাধারণ কোনো ভুতুরে বাড়ির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সে প্রস্তাব দিল কাজ শুরুর আগে অন্তত একটা ধূপকাঠি জ্বালিয়ে এই বাড়ির অদৃশ্য বাসিন্দাদের থেকে অনুমতি নেওয়া উচিত। কিন্তু চাংগে তাতে কান দিল না, কারণ তার কাছে সময় মানেই টাকা। এই বাড়ির একটা বিশেষ দিক হলো এখানে মাটির জিনিস বানানোর একটা বিশাল চুল্লি বা ওভেন আছে। সেখানে চাংগে একটা মাটির পুতুল খুঁজে পায়। তার কাছে পুতুলটা বেশ সুন্দর মনে হলো, কিন্তু আই দেখল পুতুলটা মোটেও সুন্দর নয়। ওটাতে কোনো রং করা হয়নি, এমনকি চোখের মণিও আঁকা নেই। উল্টো পুতুলটার পেছনে অদ্ভুত কিছু তুকতাক করা মন্ত্র লেখা ছিল। চাংগের হাত থেকে অসাবধানতায় পুতুলটা পড়ে গিয়ে মাথার খুলি ফেগে গেল। চাংগে রেগে গিয়ে গালিগালাজ শুরু করলো, আর আই ভয়ে কাঁদতে কাঁদতে বলল সে আর এই কাজ করবে না। কিন্তু ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। এক মুহূর্তের জন্য চাংগে পেছনে ফিরতেই দেখল রক্তে ভেজা মেঝেতে পড়ে থাকা আই গায়েব হয়ে গেছে। চাংগে এদিক ওদিক খুঁজতেই দেখল দূরে আবঝা আলোয় কেউ একজন দাঁড়িয়ে আছে। আইকে ওইভাবে ঘাড় বাঁকানো অবস্থায় দেখে চাংগে বুঝতে পারল আজ রাতে হয়তো তাদের মধ্যে কেউ একজন আর জীবিত ফিরবে না। সে পেছাতে শুরু করল, আর পরের মুহূর্তেই সব ওলটপালট হয়ে গেল। এই দুইজনের নিখোঁজ হওয়ার পর গেম কোম্পানির অবস্থা নাজেহাল। ইনভেস্টররা শুধু ডেমো দেখতে চায়, তারা কোম্পানির ধীর গতির কাজে একদমই সন্তুষ্ট নয়। যখন বস রাগের মাথায় সবাইকে বকাঝকা করছিল, ঠিক তখনই অলৌকিকভাবে আই সেখানে হাজির হলো। সবাই ভাবল এটা হয়তো কোনো প্র্যাঙ্ক বা গেমেরই অংশ, কিন্তু আই হঠাৎ করে বমি করতে শুরু করলো, এবং তার মুখ থেকে কয়েক কেজি ওজনের বমির সাথে বেরিয়ে এলো একজন নারীর বিয়ের আংটি। বস ভাবল এটা হয়তো ফুড পয়জনিং, তাই তিনি এই দিকে পাত্তা না দিয়ে গেমটা শেষ করার ওপর জোর দিলেন। এরপর এই প্রজেক্টের দায়িত্ব দেওয়া হলো বেচারা জু চুয়ানের ওপর। আইর সংগ্রহ করা সব মালামাল, এমনকি সেই ভাঙা মাটির পুতুলটাও জু চুয়ান নিজের বাড়িতে নিয়ে এলো। এখানে বলে রাখা ভালো, জু চুয়ানের স্ত্রী মু হুয়া একজন প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মেরামতকারী। সে বর্তমানে অন্তঃস্থতা। তারা ভালোবেসে তাদের অনাগত সন্তানের নাম রেখেছে শিয়াও লংবাও। স্ত্রীর নিরাপত্তার কথা ভেবে জু চুয়ান ঘরে একটা নজরদানি ক্যামেরা বসায়, যাতে অফিস থেকে বসে বসেই সে স্ত্রীর সাথে কথা বলতে পারে। কিন্তু দিন যত যাচ্ছিল রহস্য ততই ঘনীভূত হচ্ছিল। গেমের চরিত্রের জন্য তথ্য খুঁজতে গিয়ে জু চুয়ান জানতে পারল যে নারী এই পুতুলগুলো বানাতেন সেই লিউ শিন মনে করতেন প্রতিটি জড়বস্তল প্রাণ আছে। তিনি তার প্রতিটি পুতুলে এক প্রকার আধ্যাত্মিক শক্তি ভরে রাখতেন। এমন এক ভুতুরে জিনিস ঘরে রাখলে কি আর শান্তি পাওয়া যায়? শুরু হলো অদ্ভুত সব ঘটনা। মাঝরাপি হুট করেই এসির তাপমাত্রা 32 ডিগ্রিতে উঠে যায়, আর গরমে মুহুয়া জেগে ওঠে। ঘুমের ঘোরেই মুহুয়া ড্রয়িং রুমে গিয়ে সেই মাটির পুতুলটাকে স্পর্শ করতে যায়। ঠিক তখনই গর্ভে থাকা তার সন্তান তাকে সজোরে লাথি মারে। এটা ছিল মূলত এক অদৃশ্য সতর্কতা। ক্যামেরার ফেস রেকগনিশন বারবার পুতুলটাকে একজন জীবন্ত মানুষ হিসেবে শনাক্ত করতে থাকে। মুহুয়া পুতুলটাকে হাতে তুলে নিয়ে পরীক্ষা করতে শুরু করলো। এমন সময় পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকল,
মুহুয়া চমকে পেছনে ফিরতেই তার আঙুল কেটে যায়, আর সেই রক্ত সরাসরি পুতুলের গায়ে গিয়ে লাগে। সাথে সাথে সেই ভুতুরে ছোটবেলার ছড়াটা তার কানের কাছে বাজতে শুরু করে, মাটির পুতুল, নেই মা বাবা, ভালোবাসা দিও তারে। সেই রাত থেকেই মুহুয়া বদলে যেতে শুরু করে। তার বাঁ চোখটা টকটকে লাল হয়ে যায়, যেন ভেতরে রক্ত জমে আছে। যে মেয়ে কোনোদিন পশুর নাড়িভুড়ু বা কলিজা খেত না, সে নিজে থেকে কলিজার খিচুড়ি খেতে শুরু করে। জুচুয়ান বিষয়টাকে গর্ভাবস্থার সাধারণ উপসর্গ ভেবে এড়িয়ে যায়, কিন্তু সে বুঝতে পারল না যে কোনো এক অশুভ আত্মা মুহুয়ার শরীরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। জুচুয়ান অফিসে যাওয়ার পরপরই এসি আবার অস্বাভাবিক আচরণ শুরু করে। মুহুয়া এসির তাপমাত্রা কমানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে সে দেখে ঘরের মাঝখানে থাকা মূর্তির জায়গায় সেই অভিশপ্ত পুতুলটা বসে আছে। মুহুয়া বুঝতে পারে এই ঘরটা আর নিরাপদ নয়, কিন্তু তখন আর পালানোর কোনো পথ ছিল না। আয়নার সামনে দাঁড়াতেই মুহুয়া দেখল আয়নার ভেতরে থাকা তার প্রতিচ্ছবি এক পৈশাচিক হাসি দিচ্ছে। মুহুয়ার শরীরটা তখন একটা রোবটের মতো শক্ত হয়ে গেল। সে নিজের হাতের তালু কেটে সেই রক্তমাখা মাটি দিয়ে পুতুলের ভাঙা মাথাটা মেরামত করতে শুরু করল। জুচুয়ান অফিস থেকে ফিরে এসে পুতুলটা ঠিক করা দেখে স্ত্রীর হাতের কাজের প্রশংসা করল। রাতে ঘুমানোর সময় সে দেখে মুহুয়া ঘামছে, কারণ ঘরের তাপমাত্রা 32 ডিগ্রি। আসলে এই তাপমাত্রাই পুতুলটার জন্য সবচেয়ে আরামদায়ক। জুচুয়ান যখন তাপমাত্রা কমানোর চেষ্টা করল, তখন মুহুয়া হিংস্রভাবে তাকে বাধা দিল এবং পাগলের মতো নিজের পেট আঁচড়াতে লাগল। জুচুয়ান অবাক হয়ে দেখল তার স্ত্রীর পেটে শত শত রক্তমাখা দাগ। সে ভাবল হয়তো এটা প্রেগন্যান্সির কোনো সমস্যা, কিন্তু পরের দিন যখন সে ক্যামেরার ফুটেজ চেক করতে গেল, দেখল মুহুয়া অদ্ভুতভাবে ক্যামেরার সামনে চলে আসছে, যা ইঙ্গিত দিচ্ছিল যে সে এখন আর পুরোপুরি মানুষ নেই। ঠিক সেই মুহূর্তে অসুস্থ আই জুচুয়ানকে ফোন করে শুধু 3টি শব্দ বলল, বাঁচাও, আমাকে বাঁচাও। জুচুয়ান দেরি না করে আইর বাড়িতে ছুটে গেল। ওদিকে মুহুয়া ঘরে থাকা তার অনাগত সন্তানের জন্য কেনা প্লাস্টিকের পুতুলটা হাতে নিল। সে নিজের হাতের তালু কেটে রক্ত দিয়ে সেই পুতুলটার উপর কালো জাদু শুরু করল। সে পুতুলটার হাত যেভাবে নাড়াচ্ছিল, ঠিক সেভাবে আইর হাত পা দূরে বসেই ভাঙতে শুরু করল। জুচুয়ান আইর ঘরে ঢুকে দেখল তার বন্ধুকে এক অদৃশ্য শক্তি বিভৎসভাবে মোচড়াচ্ছে। আই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বুক শেলফের ওপর আছড়ে পড়ল। জুচুয়ান ভয় জমে গেল। আই শেষবারের মতো পুতুলটার রহস্য বলতে চেয়েছিল, কিন্তু ঘাড় মটকে যাওয়ায় সে সেখানেই মারা গেল। নিজের চোখের সামনে সহকর্মীর এমন বিভৎস মৃত্যু দেখার পরও জুচুয়ানকে আবার অফিসে যেতে হয় তদন্তের খাতিরে। সে যখন সব তথ্য এক করতে শুরু করল, তখন সে বুঝতে পারল আই মারা যাওয়ার পর জুচুয়ান যখন স্ক্যান করা ছবিগুলো খুঁটিয়ে দেখছিল, তখন তার নজরে এলো পুতুলটার পেছনের সেই তুকতাক করা নকশা বা মন্ত্রটা। সমস্যা হলো, তাদের বাড়িতে যে পুতুলটা আছে সেটার উপর মুহুয়া নিজের রক্ত মাখিয়ে লাল করে ফেলেছে, ফলে পেছনের কোনো লেখাই আর বোঝা যাচ্ছে না। ওদিকে মুহুয়ার অবস্থাও দিন দিন অবনতি হচ্ছে। জুচুয়ান বুঝতে পারল সাধারণ ডাক্তার দিয়ে কাজ হবে না, তাকে কোনো আধ্যাত্মিক গুরু বা ওঝার কাছে যেতেই হবে। সে সোজা চলে গেল জুয়ানজেন প্রাসাদে। সেখানে দেখা হলো পেশাদার ওঝা মাস্টার লির সাথে। মাস্টার লি সেই নকশা দেখে চিনতে পারলেন এটা প্রাচীন দাওবাদী কোনো মন্ত্র, তবে এর উপরের দিকের কিছু অংশ এখনও অস্পষ্ট। ভাগ্যক্রমে সেখানে আশিং নামে একজন তরুণ ওঝা ছিল, যে এই প্রাচীন তুকতাক বিদ্যায় বিশেষজ্ঞ। আশিং যখনই কোনো দুষ্প্রাপ্য প্রাচীন নকশা খুঁজে পায়, সেটা নিয়ে গবেষণা করে এবং নিজের ডায়েরিতে হুবহু লিখে রাখে। তার কাছে অনেকগুলো রহস্যময় নকশা জমা করা আছে, যেন অনেকটা ড্র্যাগন বল সংগ্রহের মতো। সবগুলো জমা করতে পারলেই সে অসাধ্য সাধন করতে পারবে। জুচুয়ান আশেংকে সাহায্যের জন্য অনেক অনুরোধ করল। আশেং শুরুতে বেশ ভাব দেখালো, বলল সে কোনো সিনেমার নায়ক নয় যে মানুষের ভূত ছাড়িয়ে বেড়াবে। কিন্তু যখনই সে ওই মাটির পুতুলের নকশাটা দেখল, তার পা থমকে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এই নকশা তুমি কোথায় পেলে? যারা এই আধ্যাত্মিক লাইনে কাজ করে তারা জানে যে নকশা 2 ধরনের হয়। মাটির পুতুলের পেছনে যে নকশা ছিল তা হলো এক ধরনের অত্যন্ত শক্তিশালী মরণ ফাঁদ, যা কোনো ভয়ঙ্কর আত্মাকে বন্দী করে রাখার জন্য ব্যবহার করা হয়। আর সেই আত্মাকে যদি আবার পুতুলের ভেতর ফেরত পাঠাতে হয়, তবে সেই নকশার প্রতিটি কথা নির্ভুলভাবে পড়তে হবে। আশেং জুচুয়ানের সাথে তার বাড়িতে এলো। ঘরে ঢোকার সাথে সাথেই মুহুয়ার সাথে তার চোখাচোখি হলো। শুরু হলো এক অসম লড়াই। আশেং তার সর্বশক্তি দিয়ে মন্ত্র পড়া শুরু করলো। চারদিকে আগুনের ফুলকি আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। মুহুয়ার শরীর অস্বাভাবিকভাবে পেছনের দিকে বেঁকে যেতে লাগলো এবং তার মুখ থেকে এক রক্তিম ধোঁয়া বেরিয়ে এলো। আশেং তার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করছিল, কিন্তু কাজটা ছিল অনেক বেশি কঠিন। অর্ধেক পথ যাওয়ার আগেই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল, আর সেই রক্তিম ধোঁয়া আবার
আবার মহুয়ার শরীরের ভেতর ঢুকে গেল। মনে হচ্ছিল সেই অশুভ শক্তি এখন আরো বড় কোনো বিপদের প্রস্তুতি নিচ্ছে। মন্ত্র দিয়ে কাজ না হয় আশেং মহুয়াকে কোনো মতে বেঁধে রাখল। সে জুচুয়ানকে জিজ্ঞেস করল, পুতুলটা এই ঘরে কতদিন আছে? জুচুয়ান জানালো, প্রায় 6 দিন। আশেং রেগে গিয়ে বলল, তুমি কি এতদিন মরেছিলে? আরও একদিন দেরি করলে মহুয়ার আত্মা চিরতরে হারিয়ে যেত এবং সেই অশুভ শক্তি তার শরীর পুরোপুরি দখল করে নিত। আসলে এই ভয়ঙ্কর আত্মা বেছে বেছে এমন কাউকে খুঁজে নেয় যে তার নকশা বা শরীরের ক্ষত মেরামত করতে পারবে। আর মহুয়া যেহেতু একজন মেরামতকারী, তাই সে সহজেই এর শিকারে পরিণত হয়েছে। কিন্তু এই পুতুলের আসল রহস্যটা কি তা জানার জন্য তারা লিউ ইয়াংয়ের সাহায্য নিল। লিউ ইয়াংও তার দিদি লিউ শিনের অন্তর্ধানের রহস্য জানতে চাইল। আশেং তার আধ্যাত্মিক শক্তি দিয়ে লিউ ইয়াংকে অতীতের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল। লিউ ইয়াং লাল কাপড় চোখে বেঁধে দেখতে পেল তার দিদি লিউ শিন জঙ্গল থেকে মানুষের হাড় আর মাটি চুরি করে পুতুল বানাতো। একদিন মাটি খোঁড়ার সময় লিউ শিন অতিরিক্ত পরিশ্রমে গর্ভপাত করে এবং তার সন্তান মারা যায়। শোকে পাগল হয়ে লিউ শিন তার মৃত সন্তানের ভ্রূণকে সেই লাশের মাটির সাথে মিশিয়ে পুতুল তৈরি করতে শুরু করে। পুতুল বানানোর সময় সে সেই অদ্ভুত ছড়াটা গাইত। এতে করে ওই মৃত সন্তানের আত্মা পুতুলের ভেতর বন্দী হয়ে যায়। এরপর পাগলামির এক পর্যায়ে লিউ শিন তার স্বামী প্রফেসর জুকে গলা কেটে হত্যা করে এবং নিজেকেও পুতুলের সাথে চুল্লিতে পুড়িয়ে মারে। রহস্য উন্মোচন হলো, এই পুতুলের ভেতর লিউ শিন এবং তার অনাগত সন্তানের অতৃপ্ত আত্মা বন্দী হয়ে আছে। একে থামানোর একমাত্র উপায় হলো সেই অভিশপ্ত বাড়িতে গিয়ে লিউ শিনের কঙ্কাল খুঁজে বের করা। জুচুয়ান যেহেতু সাধারণ মানুষ, তাই সে ভেতরে গেলে আবার আক্রান্ত হতে পারে, তাই তারা এক বুদ্ধি বের করল। আশেং ভেতরে গিয়ে তল্লাশি চালাবে আর জুচুয়ান গাড়িতে বসে VR গেমের মাধ্যমে ঘরের ভেতরটা স্ক্যান করে দেখবে কোথায় সেই নকশার নিখোঁজ অংশটা আছে। গেমের সুবিধে হলো এখানে মরে গেলেও আবার শুরু করা যায়, কিন্তু বাস্তবে আশেংয়ের জন্য কোনো দ্বিতীয় সুযোগ নেই। আশেং ভেতরে ঢোকার সাথে সাথেই হামলার শিকার হলো। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে লিউ শিনের পোড়া কঙ্কাল খুঁজে পেল। অন্যদিকে জুচুয়ান VR-এর মাধ্যমে সেই অস্পষ্ট অংশটা খুঁজে পেল এবং নকশাটা পূর্ণ করল। কিন্তু সে খেয়ালই করেনি যে বাস্তবে তার স্ত্রী মুহুয়া তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। মুহুয়ার চোখের মণি তখন বদলে 3-4টে হয়ে গেছে। এখনই সেই চূড়ান্ত মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করছিল। জুচুয়ান যখন আশেংকে খুঁজতে ভেতরে গেল, দেখল আশেং এক জায়গায় আটকে আছে। ঠিক তখনই মুহুয়া পেছন থেকে এসে জুচুয়ানের কোমরে ছুরি বসিয়ে দিল। ভাগ্য ভালো যে আশেং তার জাদুকরী মন্ত্রের ফলক দিয়ে মুহুয়াকে সাময়িকভাবে শান্ত করতে পারল। জুচুয়ান তার স্ত্রীকে জড়িয়ে ধরে তাদের পুরনো সুখের স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছিল, যাতে মুহুয়া তার চেতনা ফিরে পায়। ওদিকে আশেং জুচুয়ানের খুঁজে পাওয়া নকশা দেখে চূড়ান্ত মন্ত্র পড়া শুরু করল। নিয়ম অনুযায়ী সেই অশুভ শক্তি মুহুয়ার শরীর ছেড়ে লিউ শিনের কঙ্কালে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই শয়তান আত্মা একদম শেষ মুহূর্তে চাল বদলে দিল। সে মুহুয়ার পেট দিয়ে তার অনাগত সন্তানের শরীরে ঢোকার চেষ্টা করল। আশেং জানান এখন মাত্র 2টা পথ খোলা আছে, হয় মা বাঁচবে না হয় সন্তান, যে কোনো একজনকে মরতেই হবে। কিন্তু জুচুয়ান কোনোভাবেই তার স্ত্রী বা সন্তানকে হারাতে রাজি ছিল না। ঠিক সেই সংকটময় মুহূর্তে জুচুয়ান এক চরম ত্যাগের সিদ্ধান্ত নিল। সে নিজেকে সেই অশুভ শক্তির আধার হিসেবে উৎসর্গ করল। সে বুঝতে পারল বাবা হওয়া মানে কেবল আনন্দ নয়, বরং পরিবারের সব বিপদ নিজের কাঁধে তুলে নেওয়া। সে নিজের একটি চোখ উপড়ে ফেলল যাতে পুতুলের নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়। সেই সুযোগে আশেং জুচুয়ানের পিঠে সেই শক্তিশালী সিল মেরে দিল। জুচুয়ান মাটিতে লুটিয়ে পড়ল এবং অশুভ শক্তি তার ভেতরে বন্দী হয়ে গেল। 1 বছর পর দেখা যায় শিয়াও লংবাও সুস্থভাবে পৃথিবীতে এসেছে। সে দেখতে ঠিক তার বাবার মতোই কিউট হয়েছে। ওদিকে সেই গেম কোম্পানি জুচুয়ানের শ্রীমনে একটি বিশেষ VR প্রোগ্রাম পাঠিয়েছে, যেখানে জুচুয়ানের অবয়ব একদম জীবন্ত মানুষের মতো কথা বলে। মুহুয়া চোখের জল মুছতে মুছতে সেই ডিজিটাল জুচুয়ানের সাথে কথা বলে, আর আসল জুচুয়ান তখন হাসপাতালের বিছানায় কোমায় পড়ে আছে। কিন্তু গল্প কি এখানেই শেষ? পরিচালক আরও কিছু চমক রেখেছেন। আশেংয়ের সেই বক্সে আরও 3টে নকশা বাকি আছে: প্রাণহরণ, আয়ু ভিক্ষা এবং পুনর্জন্ম। আর অন্যদিকে লিউ ইয়াংয়ের হাতে দেখা যায় আরেকটি মাটির পুতুল এবং তার ঠোঁটে এক রহস্যময় শয়তানি হাসি। তো বন্ধুরা, আজকের এই মুভি এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে? এই গল্পে যেভাবে লোকজ বিশ্বাস, আধুনিক প্রযুক্তি আর ত্যাগের গল্প ফুটে উঠেছে তা সত্যিই অসাধারণ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।